Hello friends, I am Dr. S. Mondal, BHMS Honors Consultant Homeopathic Physician. Today I want to discuss another very important rheumatological and systemic topic is SLE or systemic lupus erythematosus. What is SLE? SLE is your body, it is an autoimmune disease when the body's immune system attack the own body tissue. It is an autoimmune process and বডি যখন তার বডির যে নিজস্ব ইমিউন সিস্টেম সেটা যখন বডির যে নিজস্ব টিস্যু তার বিরুদ্ধে যখন কাজ করতে থাকে দ্যাট ইজ কল্ড দ্য অটো ইমিউনিটি এবং এটা জয়েন্টকে এফেক্ট করে এবং জয়েন্টের সঙ্গে সঙ্গে বেশ কিছু অর্গ্যান যেমন স্কিন, কিডনি, বিশেষ করে কিডনি এবং স্কিন এবং ব্লাড সেল, ব্রেইন, হার্ট এবং লাংস, এই সমস্ত যে মেজর ভাইটাল অর্গানগুলো আছে সেগুলোকে এফেক্ট করতে থাকে। বেসিক্যালি এই এসএলই বা সিস্টেমিক লিউপাস এরিথমেটোসিসকে ডিফারেন্ট করা খুব মুশকিল হয়ে যায় বা এর ডায়াগনোসিস করাটা মুশকিল হয়ে যায়, কারণ এর যে সমস্ত সিমটম যেগুলো থাকে সেগুলো কিন্তু বডির অন্যান্য যে প্রবলেম যেগুলো আছে তার সঙ্গে মিমিক করে বা তার সঙ্গে মিসম্যাচ হয়ে যায়। একটা স্পেশাল সিমটম লাইক এ ফেসিয়াল র্যাশ, দ্য উইংস অফ এ বাটারফ্লাই বা প্রজাপতির ডানার উইংসের ডানার মতো যেরকম থাকে ওই রকম টাইপের র্যাশ ফেসে দেখা যায়। আমি পাশে একটা পিকচার দিয়ে দেবো, বুঝতে সুবিধা হবে। এবং এটা এর একটা কনফার্মেটরি ডায়াগনোসিস অ্যান্ড আনফোল্ডিং অ্যাক্রস দ্য বোথ চিক। এবং বেশ কিছু লোকের ক্ষেত্রে যারা এদের ইনফেকশন এবং সার্টেন ড্রাগ এবং যে কারণগুলো বেসিক্যালি দেখা দেয় যে ইন ফ্যামিলিগত কোনো হতে পারে, ইন বর্ন সেটা থাকতে পারে, কিংবা যারা প্রচুর সানলাইট এক্সপোজার হয় তাদের ক্ষেত্রে ডেভেলপ করতে পারে, কিংবা বিভিন্ন টাইপের যে মেডিকেশন বিভিন্ন প্রবলেমের জন্য, হাই ব্লাড প্রেশার বা অন্যান্য প্রবলেমের জন্য যে মেডিকেশনগুলো আছে তার সেই প্রবলেমের জন্যও কিন্তু আসতে পারে। এবার আসি হোয়াট আর দ্য কজেস। এই কজের মধ্যে এইগুলাই বেসিক্যালি হয়। এটা একটা জেনেটিক প্রিডিসপোজিশন এবং ইনহেরিটেড প্রিডিসপোজিশন একটা ফ্যামিলিগতভাবে থাকে এবং একটা অটোইমিউন প্রসেস। একটু আগেই যেটা বললাম ওটা একটু ব্রিফলি বলছি, যে যদি সানলাইটে বেশি এক্সপোজার হয়, এক্সপোজার টু সান রে or skin lesion trigger an internal response to the susceptibility of the patient. যাদের ক্ষেত্রে একটা ফ্যামিলিয়ার প্রিডিসপোজিশন বা জেনেটিক প্রিডিসপোজিশন আছে তার সঙ্গে যদি এক্সেসিভ সানলাইট এক্সপোজার হয় তাদের ক্ষেত্রে কিন্তু এসএলই ডেভেলপ করতে পারে। এছাড়াও হ্যাভিং ইনফেকশন উইথ ইনিশিয়েট লিউপাস অ্যান্ড রিল্যাপস ইন সাম পিপল অ্যান্ড মেডিসিন। বেশ কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে হাই ব্লাড প্রেশার মেডিকেশন এবং অ্যান্টিসিজার, বিভিন্ন মৃগী বা খিঁচুনির জন্য যে সমস্ত ওষুধগুলো ইউজ করা হয় সেই সমস্ত মেডিসিন কিংবা অ্যান্টিবায়োটিক, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম লিউপাস ডেভেলপ করতে পারে। যদি ড্রাগ ইনডিউসড লিউপাস ইউজুয়ালি গেট বেটার হোয়েন দে স্টপ টেকিং দ্য মেডিসিন। যদি কোনো ড্রাগস বা ওষুধ খাওয়ার জন্য যদি লিউপাস ডেভেলপ করে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওষুধগুলো বন্ধ করলে, অ্যালোপ্যাথিক যে মেডিসিনগুলো সেগুলো কিন্তু স্টপ করে দিলেই এই লিউপাসটা সাবসাইড করে যায় বা চলে যায়। এরপর আসে রিস্ক ফ্যাক্টর। উমেন আর মোর কমন ফর ডেভেলপ দ্য লিউপাস অ্যান্ড এজ। বিশেষ করে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের ক্ষেত্রে এটা বেশি হয়। 15 থেকে 45 বছর বয়সে এটা রিপ্রোডাক্টিভ যে এজ গ্রুপ আছে ইন কেস অফ উমেন তা বেশিরভাগ ক্ষেত্রে এই এজে দেখা দেয়। এবং রেস, বিভিন্ন টাইপের আফ্রিকান এবং আমেরিকান এবং বিভিন্ন এশিয়ান আমেরিকান যারা আছে সেই সমস্ত পপুলেশনের ক্ষেত্রে এটি বেশি ডেভেলপ করে। হোয়াট আর দ্য সিমটম? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা উচিত, সেটা হচ্ছে যে নো টু কেসেস অফ দ্য লিউপাস আর এক্স্যাক্টলি অ্যালাইক। লিউপাসের দুটো কেস পাশাপাশি রাখলে দুটো কোনো দিন এক হবে না বা সেম হবে না বা সিমিলার হবে বাট সেম হবে না। অনেকের ক্ষেত্রে এটা সাডেনলি আসে, অনেকের ক্ষেত্রে খুব গ্র্যাজুয়ালি আসে, স্লোলি আসে। অনেকের ক্ষেত্রে মাইল্ড সিমটম দেখা দিতে পারে, অনেকের ক্ষেত্রে সিভিয়ার হতে পারে, অনেকের ক্ষেত্রে টেম্পোরারি হতে পারে, অনেকের ক্ষেত্রে পার্মানেন্ট হতে পারে। মানে নো টু কেস আর অ্যালাইক, দুটো কেস কখনো এক নয়। এবং এর যে সিমটম, যে এপিসোডিক যে ফর্ম সেটা আসে আর কি, তাকে বলা হয় ফ্লেয়ার লাইক দ্য রুমাটয়েড আর্থ্রাইটিস। এবং বেসিক্যালি এগুলো ছাড়াও কিছু সিস্টেমিক সিমটম যেমন থাকে, যেমন হচ্ছে ফ্যাটিগ, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়া, ফিভার, জ্বর এবং জয়েন্ট পেন এবং স্টিফনেস, সোয়েলিং। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, একটু আগে বললাম যে একটা বাটারফ্লাই, উইংস অফ দ্য বাটারফ্লাই, প্রজাপতির যে ডানা
সেই ডানার মতো একটা দুটো চেক বা গালে ওই রকম টাইপের একটা র্যাশ দেখা দেয়। দিস ইজ দ্য কনফার্মেটরি ডায়াগনোসিস অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট সিমটম of lupus. Butterfly shaped rash on the face that cover the cheek and the bridge of the nose and rashes elsewhere of the body. এই সিমটমটাকে বোঝানোর জন্য এর পাশে আমি একটা পিকচার দেবো, এটা খুব ভালো করে আপনারা দেখে নেবেন। এগুলো ছাড়াও স্কিন সিমটম ডেভেলপ করতে পারে আফটার দ্য স্কিন এক্সপোজার অফ দ্য সান এক্সপোজার এবং তাছাড়াও বিভিন্ন টাইপের যে জয়েন্ট পেন এবং চেস্টের কিছু সিমটম, লাংসের কিছু সিমটম যেমন শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেন এবং ড্রাই আইস এবং মাথার যন্ত্রণা, কনফিউশন, এগুলো মেমোরি লস, এই টাইপের প্রবলেম কিন্তু ডেভেলপ করতে পারে। এরপর আসি কমপ্লিকেশন। হোয়াট আর দ্য কমপ্লিকেশন? কিডনি লিউপাস ক্যান ড্যামেজ দ্য সিরিয়াস কিডনি ড্যামেজ। লিউপাসের যত কমপ্লিকেশন আছে তার মধ্যে মোস্ট কমন কমপ্লিকেশন ইজ কিডনি ড্যামেজ অর কিডনি ফেলিওর। আস্তে আস্তে কিডনিকে নষ্ট করতে দেয় এবং পেশেন্টের মৃত্যু পর্যন্ত কিন্তু আসতে পারে। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ব্রেন অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ব্রেনকে অ্যাফেক্ট করে এবং ওই পেশেন্টদের ক্ষেত্রে স্ট্রোক বা সিজার হওয়ার প্রবণতা, খিঁচুনি বা মৃগী হওয়ার প্রবণতা এবং সিভিএ সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা স্ট্রোক হওয়ার প্রবণতাও কিন্তু বেড়ে যায়। এবং এগুলো ছাড়াও হেডেক, মাথার যন্ত্রণা, ডিজিনেস এবং বিহেভিয়ারাল চেঞ্জেস কিছু কিন্তু আসে এবং মেমোরি প্রবলেমও কিন্তু দেখা দিতে পারে, ডিমেনশিয়া যাকে বলা হয়, অ্যান্ড ডিফিকাল্ট টু এক্সপ্রেসিং দ্য থটস। ডিমেনশিয়া একটা মানুষের যে বয়স বাড়ালে বা জেরিয়াট্রিক যে প্রবলেম তার মধ্যে স্মরণশক্তি কমতে শুরু করে, কিন্তু এই মেমোরি পাওয়ার যদি খুব অ্যাডভান্স, খুব আগে বেশি করে কমে যায়, হয়তো 40 কি 50 বছর বয়স কিন্তু কিছুই মনে রাখতে পারছে না, দ্যাট কন্ডিশন ইজ কল্ড ডিমেনশিয়া। এই ডিমেনশিয়া কিন্তু ডেভেলপ করতে পারে। ব্লাড অ্যান্ড ব্লাড ভেসেলসে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, আরবিসি কাউন্টগুলো কমে যায় এবং বিভিন্ন যে ক্লটিং ফ্যাক্টর তার অ্যাবনর্মালিটি কিন্তু দেখা দেয়। লাংসের যে কমপ্লিকেশন, সেখানে ইনফ্লামেশন হয় এবং ব্রিদিং ডিফিকাল্টি ডেভেলপ করে এবং বিভিন্ন টাইপের ক্যাভিটি এবং নিউমোনিয়া ডেভেলপ কিন্তু করতে পারে। হার্টের ক্ষেত্রেও হার্ট মাসেল এবং হার্টের যে মেমব্রেন বা কার্ডিওভাস্কুলার যে ডিজিজ আছে, যেমন করোনারি আর্টারি ডিজিজ এবং কার্ডিওমায়োপ্যাথি, এই টাইপের প্রবলেমও কিন্তু ডেভেলপ করে। এগুলো ছাড়াও আরও কিছু ছোটো ছোটো কমপ্লিকেশন আছে, যেমন ইনফেকশন। যেহেতু একটা ইমিউন সিস্টেমের প্রবলেম, ইমিউনিটি দুর্বল হলে ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেড়ে যায় এবং ক্যান্সার ডেভেলপ করতে পারে, রিস্ক ফর ডেভেলপিং দ্য ক্যান্সার। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইজ দ্য বোন টিস্যু ডেথ। বোন টিস্যু, যে বোন ম্যারো যেখান থেকে ব্লাড তৈরি হয়, সেই বোন ম্যারো ক্যান্সার বা বোন টিস্যু যেগুলো আছে যেখান থেকে ব্লাডগুলো তৈরি হয়, সেই সমস্ত টিস্যুগুলো কিন্তু নষ্ট করতে থাকে বা নষ্ট হয়ে যেতে শুরু করে। প্রেগনেন্সি কমপ্লিকেশন, যদি লিউপাস থাকলে অনেক সময় মায়েদের ক্ষেত্রে মিসকারেজ ডেভেলপ করে এবং হাই ব্লাড প্রেশার ডেভেলপ করে এবং হাই ব্লাড প্রেশার থাকার কারণে কিন্তু প্রেগনেন্সি ডিলে হতে পারে, মিসকারেজ হতে পারে, কিংবা প্রি এক্লাম্পসিয়া বলে, যে এক্লাম্পসিয়া এবং প্রি এক্লাম্পসিয়া মানে খিঁচুনি, তার সঙ্গে হাই ব্লাড প্রেশার এবং প্রোটিন বেরিয়ে যাওয়া, এই তিনটে সিচুয়েশনকে বলা হয় এক্লাম্পসিয়া। যদি খিঁচুনি থাকে তাকে বলা হয় প্রি এক্লাম্পসিয়া। তো এই টাইপের প্রবলেম কিন্তু ডেভেলপ করতে পারে। এরপর আসি ডায়াগনোসিস অফ দ্য লিউপাস, দ্য সাইন অ্যান্ড সিমটম কনসিডারিংলি। যেহেতু বললাম যে পার্সন টু পার্সন ভ্যারি করে লিউপাসের সিমটম, তো সেগুলো ভালো করে দেখে নেওয়া এবং তার সঙ্গে ফিজিক্যাল এক্সামিনেশন, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এবং ফিজিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রি, এগুলো নেওয়া। এরপর আসি ল্যাবরেটরি টেস্ট। কী কী টেস্ট করা হয়? কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসির মধ্যে বেসিক্যালি যে জিনিসটা দেখা হয়, যেটা আরবিসিটা দেখা হয়, আরবিসি কাউন্ট, এবং ডব্লিউবিসি, বিভিন্ন টাইপের যে আমাদের বডিতে যে ইমিউন সেল বা বডিতে রিয়াকশন হলে যে লেভেলগুলো বেড়ে যায়, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, গ্রানুলোসাইট, মোনোসাইট আর লিম্ফোসাইট, এই প্রত্যেকটা সেলের যে কাউন্ট এবং হিমোগ্লোবিন পার্সেন্টেজ এবং প্লেটলেট বা ক্লটিং ফ্যাক্টর সেগুলো কিন্তু জাজ করে নেওয়া হয়, কারণ সেগুলোর অল্টারেশন হয়। ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, সিস্টেমিক, এর ক্ষেত্রে অনেক সময় এই ইএসআর চেক করা হয়। এবং তাছাড়াও কিডনি বা লিভার অ্যাসেসমেন্ট, যেহেতু এটা সিস্টেমিক ইলনেস ডেভেলপ করে, সেই জন্য কিডনির যে মার্কার ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং লিভার ফাংশন টেস্ট, লিভারে কোনো বড় প্রবলেম আসছে কিনা সেটা কিন্তু দেখে নেওয়া হয়। ইউরিন অ্যানালাইসিস, এক্সামিনেশন অফ দ্য ইনক্রিজ দ্য প্রোটিন লেভেল
ডিউরিং পাসিং ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা সেটাও কিন্তু ভালো করে ইউরিন অ্যানালিসিস করলে, ইউরিন রুটিন এক্সামিনেশন এবং কালচার করলে সেটা দেখা দেয়। এবং খুব কনফার্মেটরি টেস্ট বা পজিটিভ টেস্ট ফর প্রেজেন্স অফ দিস অ্যান্টিবডি লাইকস দ্য অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এই অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি যদি থাকে তার ক্ষেত্রে মানে এটা একটা প্রোটিন যেটা কিনা সিস্টেমিক লিউপাস এরিথ্রিমাটোসিস বা এসএল এর একটা কনফার্মেটরি ডায়াগনোসিস ধরা যায়। কিন্তু এসএলই পজিটিভ মানে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি বা এএনএ পজিটিভ থাকলেই যে এসএলই হয়েছে এটাও বলা যায় না। এরকম অনেক পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে এসএলই আছে কিন্তু অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি নেগেটিভ। আবার এরকম অনেক আছে যাদের ক্ষেত্রে এসএলই নেই অথচ এএনএ পজিটিভ। তো এবং এগুলো ছাড়াও বিভিন্ন যে ইমেজিং টেস্ট আছে সেগুলোও করা হয়। ইমেজিং টেস্টের মধ্যে এক্স-রে করা হয় এবং ইকোকার্ডিওগ্রাম, যেহেতু এটা হার্টের প্রবলেম পরবর্তীকালে আসতে পারে এবং ব্রিদিং প্রবলেম সেটা হার্টের জন্য হচ্ছে না লাংসের জন্য হচ্ছে, এবং চেস্ট এক্সরেও অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক প্রসিডিওর। এবং এগুলো ছাড়াও বায়োপসি, যেহেতু এটা কিডনির একটা মারাত্মক ইনজিওর করে বা কিডনিকে মারাত্মকভাবে ইনজিওর্ড করে দেয়। তো সেই জন্য যদি কিডনি ড্যামেজ হচ্ছে কিনা তার কিডনির বায়োপসি করে সেটা কোন স্টেজে আছে বা আরও কনফার্ম ডায়াগনোসিস করা হয়। লাংস লিউফাস এফেক্টিং দ্য স্কিন এবং স্কিনেরও বায়োপসি করে অনেক সময় দেখে নেওয়া হয়। সেলফ কেয়ারের মধ্যে ডক্টরের সঙ্গে রেগুলার এই ব্যাপারটা নিয়ে কনসাল্ট করা উচিত এবং বিভিন্ন টাইপের যে স্ট্রেস সেগুলোকে যাতে কম থাকে সেই জিনিসগুলোর দিকে নজর রাখা এবং সানস্মার্ট বা সূর্যের তাপ থেকে যতটা পারা যায় বা সানলাইট থেকে যতটা পারা যায় দূরে থাকা এবং আলট্রাভায়োলেট বিভিন্ন যে লাইট এবং ফ্লেয়ার অ্যান্ড প্রোটেক্টিভ ক্লোদিংস যেগুলো আছে, জামা কাপড়গুলো ফুল স্লিভেজ বা পুরো হাত ট্রাউজার এই সমস্ত পরে বাইরে বার হওয়া, মাথায় ক্যাপ পরা, টুপি পরা এবং যাতে সান এক্সপোজারটা অনেকটা কম হয় এবং রেগুলার এক্সারসাইজ করা, তার সঙ্গে স্মোকিংয়ের অভ্যাস থাকলে সেগুলোকে বন্ধ করা এবং ইট এ হেলদি ডায়েট, ফ্রুটস বিভিন্ন টাইপের যে ফল এবং গ্রিন ভেজিটেবলস, হোল গ্রেইন এগুলো খাওয়া এবং হাই ব্লাড প্রেশার যদি থাকে, কিডনি এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এবং কিডনি প্রবলেম যদি থাকে তাহলে এই ধরনের খাবারগুলো অবশ্যই বাদ দেওয়া এবং তার সঙ্গে বিভিন্ন টাইপের যে রেড মিট আছে সেই জিনিসপত্র এগুলো শাকসবজি বেশি করে খাওয়া এবং রেড মিটগুলো অ্যাভয়েড করা। অনেক ক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট লাগে 1000 থেকে 1200 মিলিগ্রাম ডিপেন্ডিং অন ইউর এজ, সেটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে ডোজটা জাজ করে সেই ভিটামিন ডি সাপ্লিমেন্ট বাইরে থেকে অনেক সময় নেওয়া হয়। এই ছিল আজকের টপিক, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। থ্যাংক ইউ।